হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের রিকোয়েস্টে ক্লাসটি নিচ্ছি। তো আপনারা জেনে খুশি হবেন যে আগামীতে কিছুদিন পরে আমাদের একটা পরীক্ষা হবে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান নিয়ে পরীক্ষা আছে। তো এই হিসাব বিজ্ঞান পরীক্ষাটা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য অনেকটা দূর হতে পারে, কিন্তু যারা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অল্প সময়ের মধ্যে পরীক্ষাটা শুরু হবে। তো আমি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে ক্লাসটা নেব। তবে একটা কথা জানিয়ে রাখি, আমি আজকে যে ক্লাসটা নিব এই ক্লাসটি শুধু এসএসসি পরীক্ষার্থী নয়, এই ক্লাসটি আমাদের এসএসসি এবং যারা এইচএসসি পরীক্ষা দিবে ওদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি আজকে ক্লাসটি নেব যে লেনদেন, জাবেদা, খতিয়ান, এই তিনটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যারা আমার ক্লাসের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই ক্লাসটি দেখবেন, এবং ক্লাসের মাঝখানে এবং ক্লাসের সম্পূর্ণ দেখার পরে যদি কেউ কোথাও না বুঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো এই ক্লাস সম্পূর্ণভাবে আবারও বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আজকে আমরা আলোচনা করবো লেনদেন। আচ্ছা, আমরা ক্লাস 9 থেকে এই পর্যন্ত যতটুকু সময় আসছে প্রত্যেকটা সময় আমরা হিসাব বিজ্ঞানের প্রথম যে অংশটা, এই প্রথম অংশটার নাম হচ্ছে কি লেনদেন। তো এই লেনদেন সম্বন্ধে আমার প্রথমে আইডিয়া থাকতে হবে। আর আমি জানি এই শব্দের অর্থ হচ্ছে আদান, আর দেন শব্দের অর্থ হচ্ছে প্রদান। লেনদেন শব্দের অর্থ হচ্ছে আদান প্রদান। লেনদেন শব্দের অর্থ হচ্ছে আদান প্রদান। তো পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা হচ্ছে লেনদেন শব্দের আবেদনিক অর্থ বলা হয় কাকে, অথবা লেনদেন শব্দের আবেদনিক অর্থ কি আদান প্রদান। আদান প্রদান, দেওয়া নেওয়া, গ্রহণ প্রদান, এগুলো হয়ে থাকে। এখন আমরা যদি আরেকটু বলি যে লেনদেন কাকে বলে, অর্থাৎ যে আদান প্রদানে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে লেনদেন বলে। তো আর্থিক অবস্থা বলতে কি বলি, হিসাব বিজ্ঞানে পুরো হিসাব বিজ্ঞান বইয়ে আর্থিক অবস্থা বলতে A=L+U কে বোঝানো হয়। পুরো হিসাব বিজ্ঞান বইয়ে একটা সমীকরণ আছে। আমরা যারা অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স বা হিসাব বিজ্ঞানে যতদূর আপনি পড়েন, এই পুরো হিসাব বিজ্ঞান বইয়ে হিসাব সমীকরণ বলতে হিসাব সমীকরণ বলতে আমরা শুধু এটাকে বলি যে A=U, এটা হচ্ছে হিসাব সমীকরণ। তো এই সমীকরণের মধ্যে যদি আদান প্রদানে কোনো একটা সম্পদ, দায় বা উই মানে কি মালিকানা সত্ত্ব, অর্থাৎ যে আদান প্রদানে ব্যবসায় সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই যেই কোনো একটা পরিবর্তন হয় তাকে কি বলবে, লেনদেন বলবে। আর যে দফাটি লেনদেন ওইটিতে জাবেদা হয়। লেনদেন ব্যতীত অন্য কোনো দফার জাবেদা হয় না। আচ্ছা, আমরা দেখি লেনদেন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন। লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন। তো এই দুইটা পরীক্ষা বেশি অংশ আসে না। যেটা পরীক্ষা আসে এটা হচ্ছে কি লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে মূলধন জাতীয়, লেনদেন, একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আমি আবারও বলি, লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, মূলধন এক কথায় আমি যদি শিখতে চাই যে একটি প্রতিষ্ঠানের যে দফাগুলো বা যে এন্ট্রিগুলো প্রতিষ্ঠানে বারবার সংগঠিত হবে না, ওইটির মূলধন বলা হয়। বারবার হবে না। আবার বলি, যে লেনদেনটি বারবার সংগঠিত হয় না, এই দেখো, যে লেনদেনগুলো বারবার সংগঠিত হবে না এগুলো কি মূলধন। আর যেটা বারবার হবে, যে লেনদেনগুলো বারবার হয় এটি হচ্ছে মুনাফা। তো আমি ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ের প্রয়োজনে যদি আমি দোকানে একটা ফ্রিজ ক্রয় করি, এই ফ্রিজ তো 2 মাস পর বা 1 মাস পর দরকার হয় না। তো সচরাচর ভাবে একটা ফ্রিজ 1 বছর অধিক সময় এটা সুবিধা পাওয়া যায়। তো এরকম যত লেনদেন আছে, যেমন ফ্রিজ ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, দালান কোটা, ঘোড়াগাড়ি, যারা সম্পদ, অর্থাৎ স্থায়ী যে সম্পদগুলো আছে, এই সকল সম্পদকে মূলধন জাতীয় রূপে গণ্য করা হয়। কারণ হচ্ছে এগুলো 1 বছরের বেশি সুবিধা পাওয়া যায় এবং এই লেনদেনগুলো প্রতিষ্ঠানে বারবার সংগঠিত হয় না। আর অপরদিকে মুনাফা জাতীয় কোনগুলো? মুনাফা জাতীয় হচ্ছে
যে লেনদেনগুলো বারবার সংঘটিত হয়। যেমন কি হতে পারে, যেমন ব্যবসার প্রয়োজনে 2 দিন পর পরও পণ্য ক্রয় করে আনতে পারি, আবার 3 দিন পরও পণ্য ক্রয় করে আনতে পারি। তাহলে ক্রয়টা হচ্ছে কি মুনাফাজিত লেনদেন। তারপরে একটা প্রতিষ্ঠান শ্রমিক থাকে, তারপর হচ্ছে কর্মচারী থাকে, যেমন কর্মচারী বেতন দেয়, তো বেতন তো 1 মাস পর পরে দেওয়া লাগে, তো যেটা বারবার হবে বছরের মধ্যে বারবার সংযুক্ত হয়, এটা হচ্ছে মুনাফাজিত লেনদেন। যেমন কর্মচারী বেতন দিতে পারে, বিদ্যুৎ বিল, তারপর বিজ্ঞাপন প্রদান, এই যত লেনদেনগুলো আছে সবগুলো কি মুনাফাজিত লেনদেন। আচ্ছা, এবার আসি মূলধনজাত লেনদেন আবার 2 প্রকার। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় লেনদেন 2 প্রকার, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এই প্রাপ্তি বা আয় কোনগুলো একটা উদাহরণ দিয়ে আমরা দেখি একটু, যে যন্ত্রপাতি ক্রয় 70,000, যন্ত্রপাতি বিক্রয় ক্রয় 60,000। আমরা একটু খেয়াল করে দেখো যে এখানে যে যন্ত্রপাতি বিক্রয়, যে কোনো স্থায়ী সম্পদ যখন বিক্রয় করবে তাহলে অবশ্যই টাকা আসে। তো টাকা যখন আসবে তখন কি হবে, এটা প্রাপ্তি হবে, এটা বলা হয় মূলধন প্রাপ্তি। তো যে কোনো ব্যবসায়ীরা, প্রত্যেকটা ব্যবসায়ী একটা সম্পদ ক্রয় করে না যদি বিক্রি করতে পারে না, এই যন্ত্রপাতি যখন বিক্রি করছে তাহলে অবশ্যই প্রথমে ক্রয় করছি, এই যন্ত্রপাতিটা ক্রয় করতে টাকা গেছে কত, 60,000 টাকা। তাহলে বিক্রি করলাম কত, 70,000, তাহলে আমার লাভ হলো কত, 10,000 টাকা। তাহলে এই যে বিক্রয়টা, এটা হচ্ছে প্রাপ্তি, এই যে 60,000 টাকা এটা হচ্ছে ব্যয়, আর 10,000 টাকা এটা হচ্ছে আয়। ঠিক আছে? তাহলে যন্ত্রপাতি বিক্রয়, যেটা আমি বিক্রি করবো, আমি যন্ত্রপাতি জায়গায় আসবাবপত্র হইতে পারে, ঘোড়াগাড়ি হইতে পারে, দারামগুলো হইতে পারে, কলকব্জ হইতে পারে, মানে যত স্থায়ী সম্পদ আছে, এই সকল স্থায়ী সম্পদ যখন বিক্রয় করবে, এই বিক্রি করে কি হবে, মূলধন জাতীয় প্রাপ্তি হবে। আর যখন এই স্থায়ী সম্পদ ক্রয় করবে তখন আবার মূলধন জাতীয় ব্যয়। আর প্রাপ্তি এবং ব্যয়ের মধ্যকার যে টাকাটা, এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তার মানে বুঝতেছি আমরা যে মূলধন জাতীয় আয় হচ্ছে এই প্রাপ্তির একটা অংশ। ঠিক আছে? আচ্ছা, এবার আসে মুনাফাজিত লেনদেন। মুনাফাজিত লেনদেন 2 প্রকার, মুনাফাজিত আয়, মুনাফাজিত ব্যয়। মুনাফাজিত আয়, মুনাফাজিত ব্যয়। এখন মুনাফাজিত আয় কি বলবো? এক কথা হচ্ছে যে লেনদেনটি প্রতিষ্ঠানে বারবার সংঘটিত হবে এবং যার কারণে ব্যবসা টাকা আসবে। এক কথা, যার কারণে ব্যবসা টাকা আসবে এবং যে লেনদেনটি বারবার সংঘটিত হবে। যেমন কি হতে পারে, মনে করো বিক্রি করলাম, তো বিক্রি করলে কি টাকা আসলো, বিক্রি করলে টাকা আসবে, যদি টাকা আসে তাহলে কি আয়। তারপর কমিশন পাইলে কি টাকা আসে, তো কমিশনটাও কি আয়। ভাড়া প্রাপ্তি, ভাড়া কখন পাওয়া হয় বা কোন ভাড়াটা পাওয়া হয়, একটা ব্যবসার মধ্যে যখন উপভাড়া থাকে, উপভাড়াটা কি মনে হচ্ছে, আমরা মনে করি যে একটি ব্যবসায়ীর একের অধিক ব্যবসায়িক রুম আছে, তো যে রুমটাতে ব্যবসা করে ওই রুমটা তার প্রয়োজন হয়, অন্য রুমটা তার প্রয়োজন হয় না, তো ওই রুম থেকে যে ভাড়াটা সেটাকে বলা হয় উপভাড়া। আর ওই উপভাড়া হচ্ছে ব্যবসায়ের আয়। তাহলে এইগুলো হচ্ছে যেমন কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, শিক্ষার বিশাল প্রাপ্তি, তো সুদ প্রাপ্তি, বাড্ডা প্রাপ্তি, এই যত প্রাপ্তি আছে এই সবগুলো হচ্ছে মুনাফাজিত আয়। মুনাফাজিত ব্যয় করবো, যেমন বেতন প্রদান, ভাড়া প্রদান, বিজ্ঞাপন প্রদান, তারপর কমিশন প্রদান, বাড্ডা প্রদান। এক কথায় এক বছরের মধ্যে বারবার যে লেনদেন সংঘটিত হয় এবং যার কারণে ব্যবসা থেকে টাকা চলে যায়, এইগুলো হচ্ছে মুনাফাজিত ব্যয়। তো এখানে এই পুরোটাকে বলা হয় লেনদেনের শ্রেণীবিভাগ। বুঝছো? এই পুরোটা কি লেনদেনের, পুরোটা হচ্ছে লেনদেনের শ্রেণীবিভাগ। তো লেনদেন নিয়ে অনেক প্রশ্ন পরীক্ষা আসে। এটা কমন একটা প্রশ্ন যে যেগুলো লেনদেন নয়, উপযুক্ত তথ্যের আলোকে যেগুলো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করে। এটা 100 থেকে 99% কনফার্ম পরীক্ষা আসবে। লেনদেন সম্পর্কে যে প্রশ্নটা একদম প্রথম, যে লেনদেন নয় এমন ঘটনাগুলো টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে যে লেনদেন না করলে হইতে পারে, অর্থাৎ এমন একটা কিছু আছে যেটার কারণে ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হবে না, ওইটা কি না লেনদেন নয়। যেমন কি হইতে পারে, যেমন
আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। ফরমাইশ শব্দের অর্থ হচ্ছে অর্ডার দেওয়া। তাহলে আমি যে কোনো একটা কাহিনী করলাম, যে কোনো ঘটনা ঘটলো, ওই ঘটনার কারণে যদি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয়, ওটা লেনদেন হবে না। আর যদি লেনদেন হয় তাহলে এটা কি হবে? আর্থিক অবস্থা পরিমাপযোগ্য হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার লেনদেন সম্পর্কে আলোচনা। এটা তুমি কোনো বুঝছো নেই? হ্যাঁ, ওকে। তো ওমর বুঝছো? জি স্যার। আচ্ছা, আবার বলি, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? এটা এখানে জি না স্যার। আছে? জি না। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। একদম কমন প্রশ্ন, যে লেনদেন নয় পরিমাণ। এই প্রশ্নগুলো কমন থাকে, যে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ। তো লেনদেন নয় হলে ঘরে ঢোকাটা 4টা ঘর হবে। এক হচ্ছে তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এই 4টা ঘরের মাধ্যমে আমি এটা কমপ্লিট করতে পারবো। এবার যদি বলা থাকে যে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো, তাহলে ঘরে ঢোকাটা 2টা ঘর হবে। ঠিক আছে? যদি বলে চিহ্নিত করো, তাহলে ঘরে ঢোকা একটা হচ্ছে তারিখ, বিবরণ, শেষ। আর যদি বলে লেনদেন নয় এমন ঘটনাগুলো কারণ সহ ব্যাখ্যা করো, কোনো লেনদেন নয়, তাহলে সেম 2টা ঘর হবে, তারিখ, কারণ সহ ব্যাখ্যা। তাহলে কারণগুলো কি হবে? যে লেনদেন নয় আমরা লিখবো যে আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ পাওয়ায় বা ফরমাইশ দেওয়ায় ব্যবসা আর্থিক অবস্থাগুলো পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন নয়, শেষ। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে যে লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করে। যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে তাহলে ঘরে বোকাটা 4টা ঘর হবে, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তার মধ্যে বলে লেনদেন ডেবিট ক্রেডিট নির্ণয় করার কারণ সহ, তাইলে ঘর হবে 3টা, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, কারণ সহ ব্যাখ্যা অথবা কারণ। আর যদি বলে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, তাইলে ঘর হবে 2টা, তারিখ, কারণ সহ ব্যাখ্যা, সমীকরণ পদ্ধতিতে। ঠিক আছে? তাই এই লেনদেন সম্বন্ধে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা কমন প্রশ্ন পরীক্ষা আসে যে 7 তারিখের ভিত্তিতে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার স্কোয়ার থেকে একটা কনফার্ম পরীক্ষা থাকবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার হয় 4 নম্বরে, না হয় 2 নম্বর পরীক্ষা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে লেনদেন সম্বন্ধে যে আলোচনা হয়েছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।